বাংলাদেশে আমেরিকার মদতে একটা মৌলবাদী শক্তি আপাতত ক্ষমতা দখল করেছে। এরা কতদিন ক্ষমতায় থাকবে সেটা ডোনাল্ড ট্রাম্প বলতে পারবেন, কিন্তু সিআইএর যেসব গোপন ডকুমেন্ট সম্প্রতি সামনে এসছে তাতে এটা পরিষ্কার যে আমেরিকার মাধ্যমে টাকা বিভিন্ন এনজিও ঘুরে, যার জন্য আমেরিকা ইউএসএডের টাকা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে, বিভিন্ন এনজিও ঘুরে তথাকথিত বিভিন্ন মৌলবাদী শক্তি এবং খুব আশ্চর্যের বিষয়, আমরা যেগুলো জানতাম না, যারা বাংলাদেশে এই জুলাই বিপ্লবের সময় বিভিন্ন গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন, তারাও আসলে এই জামাতের কাছ থেকে টাকা পেয়ে, যে টাকাটা আবার আসলে আমেরিকানদের কাছ থেকে আসছিল, এই বাংলাদেশে গোটা নৈরাজ্যটা তৈরি করা হয়েছিল। তো আমেরিকা যখন এই ধরনের নৈরাজ্য তৈরি করে তখন সে ধরনের নৈরাজ্য চলতে থাকে। আমরা যদি অতীতের উদাহরণ দেখি, সিরিয়ায় হয়েছে, লিবিয়ায় হয়েছে। আবারও আমি স্পেসিফিক্যালি বলছি, এখন এটা পরিষ্কার যে সমস্ত প্রগতিশীলরা এই বাংলাদেশের বিপ্লব নিয়ে আধিক্যতা দেখাতেন, এটা সিআইএর টাকায়, আমেরিকার টাকায়, জামাতের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য তৈরির চেষ্টা ছিল এবং সেই কারণেই এখনও নৈরাজ্য চলছে। যারা বাংলাদেশে ক্ষমতায় এসছে তারা বেসিক্যালি মুসলিম মৌলবাদী গোষ্ঠী, কেউ হিজবুল তাহরিক নিষিদ্ধ গোষ্ঠী তাদের হয়ে কাজ করে, কেউ কাজ করে জামাতের হয়ে, কেউ কাজ করে বাংলা ভাইয়ের যে সংগঠন ছিল তাদের হয়ে। এরা সবাই মিলে বাংলাদেশে একটা নৈরাজ্য তৈরি করেছে। আর মুখ হিসেবে সামনে ইউনূস কাজ করছে, যাকেও কিন্তু জো বাইডেনের সরকার বসিয়ে দিয়ে গেছিল, যিনি হিলারি ক্লিন্টনের বন্ধু ছিলেন। এটা আমাদের বুঝতে হবে যে আমেরিকা আমাদের প্রতিবেশী দেশে একটা নৈরাজ্য তৈরি করে দিয়েছে, যে নৈরাজ্যের ফলে ক্ষমতা গেছে মুসলিম মৌলবাদীদের হাতে, যার জন্যে কখনো হিন্দুরা নির্যাতিত হচ্ছেন, কখনো, আবারও বলছি, কখনো আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে। যারা ক্ষমতায় এখন আছেন তারা যাই বলুন, তারা আসলে পাকিস্তানপন্থী, তারা পূর্ব পাকিস্তান তৈরি করতে চাইছেন। জিন্নাহ যে আগুন 1946-এ জ্বালিয়েছিলেন, সেই আগুন আমরা আবার প্রতিবেশী দেশে দেখতে পাচ্ছি। হিন্দুদের উপর অত্যাচার, যারা গণতন্ত্রপ্রিয়, যারা মানুষের কথা বলেন, যারা ধর্মনিরপেক্ষ, আবারও রিপিট করছি, যারা গণতন্ত্রের কথা বলেন, যারা ধর্মনিরপেক্ষ, সেই সব মুসলিমদের আক্রমণ করা হচ্ছে, প্রয়োজনে হত্যা করা হচ্ছে। ভয়াবহ সব ভিডিও বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের থেকেও খারাপ এবং আবারও বলছি লিবিয়া সিরিয়ার থেকেও ভয়ঙ্কর ধ্বংসের দিকে আমেরিকা বাংলাদেশকে ঠেলে দিয়েছে। বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চালানো হচ্ছে, কিন্তু সেখানে মূলত আমরা দেখতে পাচ্ছি, যেটা খবর আসছে, যে আওয়ামী নেতাদের অপারেশন ডেভিল হান্ট মানে কি? যদি যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছিল তারা বলেছিল তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তখন থেকে আমরা সন্দিহান ছিলাম যে এটা একটা মুসলিম মৌলবাদী গোষ্ঠীর ক্ষমতায় আসা। যদি বাংলাদেশে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তো তাহলে যে যার মতো রাজনীতি করতো। আওয়ামী লীগের নেতাদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে কেন? আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন হত্যা করা হচ্ছে? কারণ আবারও রিপিট করছি, যারা মুক্তিযুদ্ধের সমর্থক, যারা 1971-এ পাকিস্তানের বিরোধিতা করেছিল, তাদের বংশধররা, যারা এখনও চায় না দেশটা পূর্ব পাকিস্তান হয়ে যাক, যারা এখনও চায় না দেশটায় আল কায়দা বা আইএস শাসন করুক, তাদেরকে বেছে বেছে এই নতুন বাংলাদেশের মৌলবাদী প্রশাসন হত্যা করছে। বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছে তারা আইএসের চাইতেও খারাপ, তারা হিজবুল তাহরিকের চাইতেও খারাপ, একটা মুসলিম মৌলবাদী গোষ্ঠী। নতুন বাংলাদেশ পূর্ব পাকিস্তানের আরেক নাম। আসলে এটা পূর্ব পাকিস্তানি বানাতে চাইছে, কিন্তু পূর্ব পাকিস্তানের চাইতেও এরা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, কারণ এখানে জনসংখ্যা অনেক বেশি। এখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে তার জন্য ভারতের ঘরের পাশে একটা সিরিয়া বা লিবিয়া তৈরি হচ্ছে।
আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে এই যে আগামী দিনে তারা নির্বাচন করবেন এবং সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নামে কেউ কোনোদিন রাজনীতি করতে পারবে না। দেখুন, মানে যদি তাদের ছাত্রলীগের প্রতি রাগ থাকতে পারে, তাদের আওয়ামী লীগের প্রতি রাখতে পারে, কিন্তু তারা যখন মুজিবের বাড়ি ভেঙেছেন সেদিন পাকিস্তানের উল্লাসের কথা মাথায় রাখবেন। তারা আসলে পাকিস্তানপন্থী একটা রাষ্ট্র চালাতে চায়, তারা দেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে চায়। সেই জন্য যারা যারা পাকিস্তানের বিরোধী, যারা যারা মৌলবাদের বিরোধী, যারা মুসলিম বলে শুধু রাষ্ট্র গঠনের বিরোধী, যারা বাংলা সংস্কৃতির সমর্থক, তাদের সবাইকে তারা হত্যা করতে চায়, তাদের সবাইকে তারা দেশ ছাড়া করতে চায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে জো বাইডেন তো এখন ক্ষমতা নেই, ট্রাম্প ক্ষমতায় এসছেন, ইউনুস সরকারের উপরে থেকে আমেরিকার যে হাত সেটা ধীরে ধীরে সরে যাচ্ছে, তাহলে কি তার দিনও ঘনিয়ে এসছে? সেটা আমি বলতে পারবো না। এটা আমেরিকা এই আপদ তৈরি করেছে, আমেরিকাকেই এই আপদের ফয়সলা করতে হবে। আবার রিপিট করছি, সিআইএর লিক ডকুমেন্ট থেকে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে সিআইএর টাকা বিভিন্ন বাংলাদেশের এনজিওর কাছে গেছে, সেই এনজিও টাকা দিয়েছে, তারপর তথাকথিত বিপ্লবের গান তৈরি হয়েছে। ফলে এইসব বিপ্লব ফালতু কথা আমেরিকার পয়সায় এনজিওদের মাধ্যমে জামাতের উৎসাহে বাংলাদেশে একটা মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে। সেইটার মোকাবিলা কিভাবে করবে সেটা আমেরিকাই দেখবে। আর ভারতবর্ষে যেসব প্রগতিশীল তথাকথিত বাম অতিবামেরা এই বাংলাদেশে বিপ্লব হয়েছিল বলে উৎফুল্ল হয়ে নাচছিলেন, তারাও আসলে জামাত বা সিআইএর টাকা পেয়েছেন কিনা সেটা আমাদের দেখা উচিত। আপনি সংস্কৃতির কথা বললেন, বাঙালি জাতীয়তাবাদের কথা বললেন। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তাসলিমা নাসরিনের বই নিয়ে বিতর্ক, বাংলাদেশে 21শে বইমেলা চলছে, সেখানে দাঁড়িয়ে বইমেলা চত্বরে হামলা, উগ্রবাদীদের তাণ্ডব আমরা। আবারও আমি বলছি যে যারা বলেছেন তারা একদম ঠিক বলেছেন। আপনি শুনেছেন পাকিস্তানে বইমেলা হয়? এটা পূর্ব পাকিস্তান বানানো হচ্ছে না, বইমেলা হবে কি করে? ফলে যিনি বই লিখবেন তার উপর হামলা হবে। আবারও রিপিট করছি, এটা একটা আমেরিকার ষড়যন্ত্রে, জো বাইডেনের ষড়যন্ত্রে তৈরি হওয়া মুসলিম মৌলবাদীদের সরকার। এখানে বই, সংস্কৃতি কোনো কিছু থাকবে না। যারা হুমায়ুন আহমেদের স্ত্রীকে গ্রেফতার করে তারা কোনো বাংলা সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করে? 1971 মুজিব বাঙালি সংস্কৃতির ভিত্তিতে একটা জাতি, একটা রাষ্ট্র তৈরি করেছিলেন। সেইটাকে গুড়িয়ে ভেঙে দুর্মুষ করে আসলে আবার পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা করা হচ্ছে। 32 নম্বর ধানমন্ডি গুড়নোটা কোনো মুজিবের বাড়ি গুড়নো না, ধর্মনিরপেক্ষতাকে গুড়নো, শান্তিকে গুড়নো, বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া। কিন্তু বাংলাদেশের যে এখন সরকার রয়েছে তারা বলছেন যে শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছে। শেখ হাসিনা তো দেশ থেকে চলে গেছেন। শেখ হাসিনা কি এমন উস্কানি দিলেন? একটা মিউজিয়াম ভাঙতে হবে? 32 নম্বর ধানমন্ডিতে একটা মিউজিয়াম, সেটাকে কেন ভাঙতে হবে? আবারও বলছি, তালিবানরা বৌদ্ধ মূর্তি ভেঙেছিল, এরা মুজিবের বাড়ি ভেঙেছে। এরা আসলে মুসলিম মৌলবাদী। একটা শেষ প্রশ্ন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি হতে পারে? ভারতকে তাকিয়ে থাকতে হবে আমেরিকা কবে এই যে ফ্র্যাঙ্কেনস্টাইনকে তৈরি করেছে তাকে নিবৃত্ত করবে। তাহলেই আমরা অন্তত শান্তিতে থাকতে পারবো। সিরিয়া, লিবিয়ার মতো আমাদের ঘরের পাশে গৃহযুদ্ধ হলে আমরা তো সুস্থির থাকতে পারি না। ভারতের কিছু করার নেই। এটা আমেরিকা আগে আমেরিকাকে তার প্রবলেম সলভ করতে হবে।